বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেঙ্গা কলেজে আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে থেকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর আলোচনা শুরু করব। আজকে আমরা আলোচনা করব গোলস অ্যান্ড ফাংশন অফ ফিনান্স এই নিয়ে। তোমরা জানো যে আমাদের ফিনান্স আমরা যে ফার্স্ট ইয়ারে পড়েছি, আর এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা আমাদের থার্ড ইয়ারের কোর্স। আজকের এই আলোচনায় যা থাকবে সেটা হচ্ছে যে ফিনান্স কাকে বলে, বিজনেস ফিনান্স কাকে বলে, তারপরে ফিনান্সের গোল কি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি, এটার বৈশিষ্ট্য কি, তারপরে প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কি, তারপরে এই দুটোর মধ্যে পার্থক্য কী, তারপরে বাংলাদেশের যে জয়েন্ট স্টক কোম্পানি আছে এগুলোর কী কী প্রকার বৈশিষ্ট্য আছে এবং ফার্মের ভ্যালু কী করে বৃদ্ধি করা যায়, এজেন্সি প্রবলেমটা কী এবং এজেন্সি রিলেশনশিপটা কী, এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে রুলস আছে, ইম্পর্টেন্স আছে, ইথিক্স আছে, এগুলো নিয়ে আমরা আজকে কী করবো, কথা বলবো। তাই চলো আজকে আমরা আমাদের আলোচনায় যাই। প্রথমেই আমরা জানবো যে বিজনেস ফার্ম যেটা আছে সেটা এটার বৈশিষ্ট্য কী এবং বিজনেস ফিনান্স বলতে আমরা কী বুঝবো, এগুলো নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো। ফিনান্স হচ্ছে যে কি, যে এলজি গিটম্যানের সংজ্ঞাটা সবচেয়ে উল্লেখযোগ্য। উনি বলছে ফিনান্স ইজ দ্য আর্ট অফ সায়েন্স অফ ম্যানেজিং মানি, অর্থাৎ টাকাকে ম্যানেজ করার যে সায়েন্স সেটাই হচ্ছে কি ফিনান্স। এবং ফিনান্সে কিন্তু সর্বত্র ফিনান্স খুবই গুরুত্বপূর্ণ আর কি। আর আমাদের এই পেপারের নাম যেহেতু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তাহলে এইখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য টাস্ক অফ ম্যানেজিং দ্য ফাংশন অফ আ ফিনান্স ক্যান বি টার্মড অ্যাজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ কনসিডার্ড উইথ অ্যাকুইজিশন, ফিনান্সিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ অ্যাসেট উইথ সাম ওভারঅল গোল ইন মাইন্ড। অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাকুইজিশন অফ অ্যাসেট, সম্পদ আহরণ, ফিনান্সিং ফর অ্যাসেট, অ্যাসেটের জন্য যে সম্পদ খরচ করা, আর ম্যানেজমেন্ট অফ অ্যাসেট, এবং অ্যাসেট যেটা আছে, এটা সম্পদ যা আছে সেটা ম্যানেজমেন্টের জন্য প্রোভাইড করা, এই হচ্ছে ফিনান্স। এইখানে যেটা তিনটা মেজর এরিয়া আছে, এটা প্রথমটা আছে ক্যাপিটাল বাজেটিং। এইখানে দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্ত আছে, যেমন অ্যাকুইজিশন অফ অ্যাসেট, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করি। আর এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, এটা একটা ফিনান্সিং ডিসিশন। এটা আমরা কি করে কোম্পানি চালানোর জন্য ফান্ড রেজ করব, অ্যাকোয়ার করব, ফিক্সড অ্যাসেট নিব, এগুলো হচ্ছে এটার বিষয়। তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে ব্যবসা, এটা কিন্তু ফিনান্সিং ফর এভরিডে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, বা এটাকে ম্যানেজমেন্ট অফ অ্যাসেট বলব। তার মানে এই যে তিনটা যে কাজ আছে, অ্যাকুইজিশন অফ অ্যাসেট এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিংয়ের কাজ, ফিনান্সিং ফর অ্যাসেট এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটা হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ অ্যাসেট, এবং এটা এভরিডের জন্য এটা করা হয় আর কি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফিচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এখন কমন ফিচার যেগুলো আছে, যে সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং, ফোরকাস্টিং ফ্লো অফ ইনফ্লো, তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশন, আইডেন্টিফিকেশন অফ সোর্স অফ ফান্ড রাইজিং, ইনভেস্টমেন্ট, আর প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, এবং রিটেনশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। আর ইউনিক ফিচার আছে ইনক্রিজ অফ জয়েন্ট স্টক কোম্পানিতে, সেখানে হচ্ছে প্রসিডিউরাল অ্যানালাইসিস অফ ইনভেস্টমেন্ট, ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিস, আর রিস্ক রিটার্ন ট্রেড অফ, কন্ট্রিবিউশন অফ প্রফেশনাল ম্যানেজার্স এবং এজেন্সি প্রবলেম। তারপরে আমরা যেটা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ইতিহাস কিন্তু খুব লম্বা না আর কি। এটা 1844 সাল থেকে 1900 সালের মধ্যে কোম্পানিজ অ্যাক্টের প্রবর্তন হয়েছে এবং জয়েন্ট স্টক কোম্পানিগুলো
সৃষ্টি হয়েছে মূলত এই সময়ের মধ্যে। আর 1900 থেকে 1910 সালে মার্জারটা শুরু হয়েছে এবং রিকনস্ট্রাকশনটা শুরু হয়েছে বিজনেসের। আর 1910 থেকে 1930 সালে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা হয়েছে এবং ইন্ডাস্ট্রির প্রসার ঘটেছে। আর 1930 থেকে 1940 এই সময় একটা মহামন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন হয়েছে এবং ব্যাঙ্কগুলো দেউলে হয়ে গেছিলো, লিকুইডিটি ক্রাইসিস হয়েছিল, ব্যাঙ্করাপসি হয়েছিল। তারপর 1940 থেকে 1950 অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লো অফ ফান্ড আউটসাইডার লুকিং, অর্থাৎ এই সময় ফান্ড ফ্লো নিয়ে আলোচনা স্টার্ট হয়েছে। 1950 থেকে 1960-এর মধ্যে এম্পাসাইজিং অন ফিনান্সিয়াল প্ল্যানিং, অর্থাৎ এই সময় ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আর ম্যাক্সিমাইজেশন অফ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, এটা 1960 থেকে 1970-এর আলোচনা। আর 70 থেকে 80-তে ডেভেলপমেন্ট অফ অপটিমাম মডেল অ্যান্ড এজেন্সি থিওরিগুলো শুরু হয়েছে। আর 1980-র পরবর্তীকালে লিভারেজ, বাই আউট বা এক্সপানশন অফ ফিনান্সিয়াল মার্কেট কীভাবে হবে, এই জিনিসগুলোর আলোচনা শুরু হয়েছে আর কি। এই ছিল এটার ইতিহাস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ইতিহাস। এটা খুব প্রাচীন বিদ্যা, এটা কিন্তু না আর কি। তারপরে আমরা যেটা জানব, আমাদের গোলস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানে গোলস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কী উদ্দেশ্যে ব্যবসাটা কাজ করবে। দুইটা গোল থাকে, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, সেখানে ফিনান্সিং, ইনভেস্টিং, বিজনেস অপারেশন, ডিভিডেন্ড ডিসিশন, এগুলো সবই অ্যাচিভিং শর্ট টার্ম অবজেক্টিভের জন্য আসবে। আর এনশিওর কারেন্ট গ্রোথ, এইভাবে আস্তে আস্তে প্রফিট ম্যাক্সিমাইজের দিকে প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে, এইটাই কি করা হয়, মনে করা হয় আর কি। এখন এটা যে আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যে হেল্পস টু ইনক্রিজ ওয়েলথ, ইন্ডিকেটর অফ সলভেন্সি, রিটার্ন টু শেয়ার হোল্ডার, বেস্ট ইউজ অফ ন্যাচারাল অ্যান্ড হিউম্যান রিসোর্স, সোশ্যাল ওয়েলফেয়ার, প্রোটেক্টিং ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্কার, আর এনশিওর গভর্নমেন্ট রেভিনিউ, এই কয়টা জিনিসকে এটা প্রফিট ম্যাক্সিমাইজেশনের আর্গুমেন্ট হিসাবে ধরা হয় আর কি। আর এর এগেনিস্টে যে আর্গুমেন্ট করা হয় এগুলো আছে 7টা। একটা হচ্ছে এমফাসাইজ অন শর্ট টার্ম প্রফিট, ইগনোর ইউজ অফ প্রফিট, 3 নাম্বার হচ্ছে ইগনোর রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, 4 হচ্ছে কনসেপচুয়াল অ্যাম্বিগুইটি, 5 হচ্ছে ক্যাশ ফ্লো কনসেপ্ট ইজ নট কনসিডার্ড, 6 হচ্ছে টাইম বিল অফ মানি ইজ নট কনসিডার্ড, আরেকটা হচ্ছে রিস্ক ইগনোর। দেন আরেকটা যে গোল সেটা হচ্ছে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এইটার পক্ষে যে আর্গুমেন্টগুলো আছে, 10টা আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে এমফেসিস অফ লং টার্ম গ্রোথ, তারপরে কনসিডারেশন রিস্ক, থার্ড হচ্ছে কনসিডারেশন টাইম বিল অফ মানি, বেস্ট ইউজ অফ প্রফিট, তারপরে কনসিডারেশন অফ ক্যাশ ফ্লো, এমফাসাইজ অন নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম, প্রোটেক্টিং ইন্টারেস্ট অফ স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার, তারপর হচ্ছে ইন্ডেক্স অফ ইফিসিয়েন্সি, 9 হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, এবং 10 হচ্ছে বেস্ট ইউজ অফ রিসোর্স। এখন আমরা যদি ডিফারেন্ট পার্টিস জয়েন্ট স্টকে আমরা চিন্তা করি, তাহলে প্রথমে থাকে ওনার্স বা মালিক পক্ষ, সেখানে থাকে অর্ডিনারি শেয়ার হোল্ডার, আর বোর্ড অফ ডিরেক্টরস ইলেক্টেড বাই দ্য শেয়ার হোল্ডার। আর ম্যানেজমেন্টে থাকে ম্যানেজার বা সিইও, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার অ্যান্ড কন্ট্রোলার অফ ফিনান্স, ইনভেস্টমেন্ট ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার ইত্যাদি। এর নিচে থাকে এমপ্লয়িজ অফ দ্য ম্যানেজার্স, তার নিচে থাকে কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার, তারপরে থাকে লেন্ডার্স অ্যান্ড ডিবেঞ্চার হোল্ডার, তারপরে থাকে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট স্টক এক্সচেঞ্জ, এরা থাকে আর কি। আর ওয়েলথ ম্যাক্সিমাইজের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখি আর কি, যে ওয়েলথ ম্যাক্সিমাইজে কিন্তু সমাজের বেশি কল্যাণ হয় আর কি। এবং এই দুইটার যে পার্থক্য যেটা আছে, সে পার্থক্য আছে 10-11টা পয়েন্টে। প্রথম হচ্ছে ডেফিনেশন, কনসেপ্ট, কনসিডারেশন অফ রিস্ক, টাইম ভ্যালু অফ মানি, ইনভেস্টমেন্ট ডিসিশন, ইউজ অফ প্রফিট, কনসিডারেশন অফ ক্যাশ ফ্লো, প্রোটেকশন অফ শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট, আর এজেন্সি প্রবলেম, ডিভিডেন্ড পলিসি এবং অ্যাকসেপ্টেন্স। এই কয়টা ভাগে কি আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তারপরে কে ফিনান্সিয়াল ম্যানেজার? তাহলে আমরা বলতেই পারি যে ফিনান্সিয়াল ম্যানেজার হচ্ছে সেই লোক যে এই ফিনান্সিংয়ের এই কার্যক্রমগুলো করে থাকে। আর ফাংশন হচ্ছে তার 15টা। একটা হচ্ছে কোঅপারেশন, অর্গানাইজিং ফিনান্সিয়াল স্টাফ,
relationship with stockholder, protecting shareholder interest, opportunity identification, risk management, analysis of capital market, তারপরে transact routine function, ensure optimum liquidity, fundraising, investment decision, need assessment of fund, asset management, capital structure decision এবং আর্নিংস রিটেনশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই কয়টা কাজ হচ্ছে একজন ফিনান্সিয়াল ম্যানেজারের আছে আর কি। আর তার কোয়ালিটি যেগুলো থাকবে, নলেজ রিগার্ডিং অন দ্য বেসিক প্রিন্সিপালস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, নো হাউ রিগার্ডিং অ্যান্ড টেকনিক অফ ইনভেস্টমেন্ট ডিসিশন, তারপর শুড নো দ্য ফলোয়িং কনসেপ্ট। একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স, ট্যাক্স প্ল্যানিং, ফিনান্সিয়াল অ্যানালিসিস অ্যান্ড কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। আর জেনারেল কোয়ালিটি থাকবে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কনফিডেন্স, তারপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কমিউনিকেশন স্কিল এবং রেসপেক্ট অফ ইথিক্যাল ভ্যালু। এই কটা জিনিস তাকে অবশ্যই কী থাকতে হবে আর কি। আর কর্পোরেট ডিসিশন যেগুলো নিতে হয়, ক্যাপিটাল বাজেটের সিদ্ধান্ত নিতে হয়, ওয়ার্কিং ক্যাপিটাল সিদ্ধান্ত নিতে হয়, ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশন নিতে হয়, অ্যাসেট ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিতে হয় এবং ডিভিডেন্ড ডিসিশনের সিদ্ধান্তটা নিতে হয় আর কি। তা ফ্যাক্টরস যেগুলো ইনফ্লুয়েন্স করে ফিনান্সিয়াল মার্কেটে, এমন 16টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর আছে 16 আর এক্সটার্নাল আছে 14। ইন্টারনাল ফ্যাক্টরগুলো হচ্ছে অবজেক্টিভ অফ দ্য ফার্ম, প্রেজেন্ট কন্ডিশন অফ ফান্ড, সাইজ অফ দ্য ফার্ম, নেচার অফ ক্যাশ ফ্লো, সেলস পলিসি, ডিগ্রি অফ ফ্রিডম, efficiency of the managers, agency problem, working capital policy, dividend policy, expected level of growth, age of the firm, use of technology, unique risks, credit rating এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোঅপারেশন। আর 14টা এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, ওভারঅল ইকোনমিক কন্ডিশন, অ্যাটিটিউড অফ দ্য সাপ্লায়ার্স, পলিসি অফ দ্য কম্পিটিটর্স, opportunity for joint initiative, the monetary policy of the government, taxation system, trade cycle, Securities and Exchange Commission, industrial policy, the restriction of loan arrangement, access to international market এবং expectation of the investor। এই ফ্যাক্টরগুলো আছে। তারপরে আমাদের যেটা প্রয়োজন হবে হচ্ছে কনসিডারেশন অফ রিস্ক অ্যান্ড রিটার্ন ইন ফিনান্সিয়াল মার্কেট। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন, ফিনান্সিয়াল ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন, ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন, এই কয়টা ডিসিশন কিন্তু আমাকে নিতে হয়। সেটা কিন্তু আমাদের কী করতে হবে, মানে রিস্কের উপর ধরে কাজ করতে হবে। আর ইম্পর্টেন্ট যেটা আছে, এটা ফার্মের যে পয়েন্ট অফ ভিউতে আছে হলো 8টা ইম্পর্টেন্স, আর ইনভেস্টারের ভিউতে আছে 4টা ইম্পর্টেন্স। তার মধ্যে ফার্মের যে ভিউ, সেখানে গুরুত্ব আছে 8টা। একটা হচ্ছে ইস্টাবলিশমেন্ট অফ বিজনেস প্রজেক্ট, এক্সপানশন অফ বিজনেস, স্মুথ প্রোডাকশন, আনইন্টারাপ্ট সেলস, পেইং রেগুলার ডিভিডেন্ড, সাপোর্টস ক্রেডিট সেলস, ফেসিং আনএক্সপেক্টেড রিস্ক, আর ডিসলিউশন অফ বিজনেস। আর ইনভেস্টর পয়েন্ট অফ ভিউতে সেটা হচ্ছে প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার হোল্ডার ওয়েলথ, রিডাকশন অফ রিস্ক এবং ইনক্রিজেস অফ ফিনান্সিয়াল সিকিউরিটি। এই কয়টা জিনিস লাগবে আর কি। তারপরে আমাদের যেটা লাগবে যে এজেন্সি প্রবলেম বা এজেন্সি রিলেশনশিপ। এজেন্সি প্রবলেম হচ্ছে ম্যানেজার্স আর সাপোজ টু অ্যাক্ট ইন ফেভার অফ দ্য শেয়ার হোল্ডার ইন্টারেস্ট, বাট if the managers give more emphasis on their own interest than the interest of the owners, then agency problem arise. আর এজেন্সি টাইপস অফ এজেন্সি রিলেশনশিপ একটা আছে, সেটা হচ্ছে যে উই নো দ্যাট ইন জয়েন্ট স্টক কোম্পানি ওনারশিপ ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ম্যানেজমেন্ট, দো শেয়ার হোল্ডার আর রিয়েল ওনার্স অফ দ্য কোম্পানি, বাট দে do not directly take part in the operation of the firm. Thus, managers play the role of agent and shareholders are the principal. As managers act the
representative of the shareholder of the relationship between them is known as the agency relationship. আর শেয়ারহোল্ডার ম্যানেজার রিলেশনশিপ আছে একটা, আর শেয়ারহোল্ডার ক্রেডিটার্স রিলেশনশিপ আছে আরেকটা। এই দুইটা রিলেশনশিপ আছে আর কি। আর এজেন্সি কস্ট আছে, 4 প্রকার এজেন্সি কস্ট আছে। একটা হচ্ছে অপরচুনিটি কস্ট, মনিটরিং কস্ট, ইনসেন্টিভ অ্যান্ড পারফরমেন্স প্ল্যান এবং ডিসঅনেস্টি প্রিভেনশন কস্ট। তারপরে প্রিন্সিপালস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা প্রিন্সিপাল আছে 16টা। একটা হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, রিস্ক অ্যান্ড রিটার্ন ট্রেড অফ, টাইম ভ্যালু অফ মানি, লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, বিজনেস সাইকেল, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, প্রিন্সিপালস অফ ডাইভার্সিফিকেশন, প্রিন্সিপালস অফ হেজিং, সিগন্যালিং প্রিন্সিপালস, প্রিন্সিপালস অফ মিনিমাম কস্ট অফ ক্যাপিটাল, প্রিন্সিপাল অফ নেট ক্যাশ ফ্লো, প্রিন্সিপালস অফ প্রায়োরিটি, প্রিন্সিপালস অফ নেট প্রেজেন্ট ভ্যালু, প্রিন্সিপালস অফ অপরচুনিটি কস্ট, প্রিন্সিপালস অফ কোঅর্ডিনেশন আর অ্যাপ্রোপ্রিয়েট ডিভিডেন্ড পলিসি। এই কটা রীতি করতে হবে। আর ইথিক্যাল কনসেপ্ট থাকতে হবে, অর্থাৎ নৈতিক হইতে হবে ব্যবসায়, এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি লাগতে হবে। আর ব্যবসার যে সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো আছে এটা হচ্ছে 10টা। একটা হচ্ছে প্রোটেক্টিং ইনভেস্টর ইন্টারেস্ট, প্রোটেক্টিং কাস্টমার রাইট, প্রোটেক্টিং ক্রেডিটার্স রাইট, মেনটেনিং ফেয়ার হায়ারিং প্র্যাকটিস, পেইং ফেয়ার ওয়াইজেস, সেফ ড্রিঙ্কিং condition, supporting education, ensuring pollution-free environment, ensuring corruption-free work environment, আর প্রপার ইউজ অফ রিসোর্সেস। এই কয়টা হচ্ছে সামাজিক দায়িত্ব আছে। তারপরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ইম্পর্টেন্ট তো আছেই বাংলাদেশে। এখানে যে ইম্পর্টেন্টগুলো আছে 5টা ইম্পর্টেন্স। একটা হচ্ছে ক্রিয়েশন অফ এফিসিয়েন্সি ম্যান পাওয়ার, রিডিউসিং কস্ট অফ ক্যাপিটাল, মডার্ন টেকনিক ইন প্রজেক্ট ইভ্যালুয়েশন, তারপরে ফরমেশন অফ ইফিসিয়েন্ট ক্যাপিটাল মার্কেট অ্যান্ড বেস্ট ইউজ অফ ক্যাপিটাল। তারপরে কর্পোরেট গভর্নেন্সে যেটা লাগবে আর কি, যে প্রিন্সিপাল অফ কর্পোরেট গভর্নেন্স, তারপরে কন্ট্রোলিং মেকানিজম, এক্সটার্নাল মেকানিজম অর এরিয়া অফ কন্ট্রোল, এই জিনিসগুলো প্রয়োজন হবে আর কি। তারপরে আমাদের প্রিন্সিপাল যে কর্পোরেট গভর্নেন্সের, সেখানে 5টা প্রিন্সিপাল আছে। ক্রিয়েশন অফ অপরচুনিটি অফ দ্য শেয়ার হোল্ডার, অব্লিগেশন টু দ্য স্টেক হোল্ডার আদার দেন শেয়ার হোল্ডার শুড বি রিকগনাইজড, efficiency and adequate rule of the board of directors should be ensured, integrity and ethical behavior in decision making also need to be ensured, and measures should be taken to comply with the full disclosure principle. এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।